প্রবাবিলিটি অফ নন এক্সিডেন্স তখন হবে 1 মাইনাস পি। তাহলে কিউ এর মানটা আমরা এখানে খুব সহজেই 1 মাইনাস পি করে বের করতে পারবো। আমরা আরেকটা কাজ করব, প্রবাবিলিটি অফ অকারেন্স একটা ইভেন্টের জন্য আর সংখ্যক সময় বার এন সংখ্যক বছর ধরে, আর সংখ্যক সময় হবে এবং এন সংখ্যক বছর জুড়ে এই ডিস্ট্রিবিউশনটা যখন হয়, এই চিহ্নটাকে কি বলে? যে সি এর সিটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? সিটাকে কম্বিনেশন বলা হয়, তাই তো? আমরা পারমুটেশন কম্বিনেশনের সেই সি এটাকে এখানে দেখতে পাচ্ছি, এবং এন হচ্ছে এন সংখ্যক বছর, আর হচ্ছে আর সংখ্যক সময়। কোনো কোনো সময় দেখা যাবে যে বন্যার পরিমাণ ঠিক কতটুকু সময় জুড়ে হচ্ছে সেটাকে আমরা প্রকাশ করতে চাই। তাহলে কোনো কোনো সময় যে বন্যাটাকে কত সংখ্যক সময় বরাবর প্রকাশ করব, এটা পুরোপুরি নির্ভর করবে আমাদের কতখানি ডাটা আছে, এবং অবজার্ভ ডাটা আমাদের এখানে খুব প্রয়োজন। তার মানে হচ্ছে বৃষ্টি কতদিন পর পর 600 মিলিমিটার হয়। চট্টগ্রাম শহরে 600 মিলিমিটার বৃষ্টি মানে এটা খুব আনইউজুয়াল ঘটনা নয়, তবে এটা প্রতিদিন হয় না। এটা হয়তো একটা বছরে 1 বা 2 দিন হয়, সেদিনই আমরা খুব বেশি পরিমাণে জলাবদ্ধতায় আর সম্মুখীন হই। সুতরাং আমরা যদি এই আর এর মানটা কোনোভাবে বলতে পারি, যেমন আর এর সময় আর যদি একবার হয় একটা ইভেন্ট, এবং সেটা যদি এন সংখ্যক বছরের ভেতরে দেখা গেছে একবার হয়েছে, তার সম্ভাবনা ওই ইভেন্টটা হওয়ার সম্ভাবনা একবার, তখন তাকে আমরা আর এর মানটাকে 1 ধরে এই পুরো রিলেশনটাকে আবার রিভাইজ করে দেখলাম, যে যত জায়গায় আর আছে সব জায়গায় আমি 1 বসিয়ে দিলাম। এমন যদি হয় যে প্রবাবিলিটি ওই ইভেন্টটা হওয়ার প্রবাবিলিটি একদমই জিরো, একদমই জিরো, তখন সেই আর এর মানটা আমি 0 বসিয়ে দিলাম। তখন দেখা যাচ্ছে যে আমার যতগুলো বছর আছে সেই বছরটা কে আমি পাওয়ার হিসেবে দিচ্ছি নন অকারেন্স ইভেন্টের উপরে। এখন নন অকারেন্স ইভেন্টটা নন অকারেন্স কে প্রকাশ করার উপায় হচ্ছে স্মল কিউ দিয়ে, এবং এর পাওয়ার হচ্ছে এন দিয়ে। তার মানে কোনো একটা ইভেন্টের নন অকারিং হওয়ার সম্ভাবনা হচ্ছে এন সংখ্যক, এন সাকসেসিভ ইয়ার পর্যন্ত, তাহলে সেটাকে আমরা কিউ এন দিয়ে প্রকাশ করছি। তাহলে প্রবাবিলিটি কোনো একটা ইভেন্টের জন্য অ্যাটলিস্ট একবার হবে এন সাকসেসিভ ইয়ারের জন্য, তখন সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আর ইকুয়াল টু 1 মাইনাস কিউ এন, এবং এই ক্যাপিটাল আরটাকে স্মল আর এবং ক্যাপিটাল আর অবশ্যই দুই অর্থ বহন করবে। ক্যাপিটাল আর দিয়ে আমরা এটাকে রিস্ক বলবো। তাহলে এই রিস্কটাকে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে যে কতটুকু রিস্ক আছে ফ্লাড হওয়ার জন্য বা ইনআন্ডেটেড হওয়ার জন্য, এটা উপরে ভিত্তি করে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে যদি আমাদেরকে এভাবে একটা প্রবলেম সলভ করতে হয় যে একটা স্টর্ম আছে, তার একটা ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউডটাকে এখানে আমরা ক্যালকুলেট করব না, আমরা যেটা ক্যালকুলেট করব যে সেই ম্যাগনিটিউডটা আমাদের জানা আছে। ম্যাগনিটিউড করবে লাইক এটা যদি ফ্লাড হয়, ফ্লাডের জন্য আমরা ফ্লো ডাটা হিসাবে প্রকাশ করব, বৃষ্টিপাত হলে এটা মিলিমিটার ডাটা হিসাবে প্রকাশ করব, মিলিমিটার ডেপথ হিসাবে প্রকাশ করব। তো সেই ম্যাগনিটিউডটা আমাদের জানা আছে, যার কিনা রিটার্ন পিরিয়ড হবে 25 বছরে। তাহলে তার প্রবাবিলিটি অফ এক্সিডেন্সটা কত? তার প্রবাবিলিটিটা কেমন হবে পরবর্তী 12 বছরের জন্য? তাহলে প্রথম কথা হচ্ছে যে তার প্রবাবিলিটি অফ এক্সিডেন্স কত, তাহলে পি এর মান বের করব। তাহলে কতখানি প্রবাবিলিটি আছে 12 বছরে হওয়ার জন্য? তাহলে তার রিটার্ন পিরিয়ড যদি 25 বছর হয়, ওই ইভেন্টটা হওয়ার কথা 25 বছর পর পর, তাহলে কতটুকু সম্ভাবনা আছে ইভেন্টটা পরবর্তী 12 বছরে হওয়ার জন্য? তার মানে আমাদের কাছে যখন রিটার্ন পিরিয়ড আছে সেটা হচ্ছে টি এর মান বা স্মল এ এর মান, তাহলে পি এর মানটা আমরা বের করব। এক্সিডেন্স
টাকে আমরা বের করব। এক্সিডেন্স প্রবাবিলিটিটা আমরা যখন বের করব তাহলে 1/t হবে এবং এটা দেখা যাবে যে 0.04 এটার প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অফ নন অকারেন্স অফ এ ফ্লাড ইন নেক্সট ইন সাকসেসিভ ইয়ার, তাহলে কতখানি প্রবাবিলিটি আছে যে এই ফ্লাডটা হবে না। একটা আছে হবে, একটা হচ্ছে হবে না। তাহলে হবে না ক্ষেত্রে আমরা সেই নন অকারেন্সটাকে আমরা বের করছি। নন অকারেন্সটাকে বের করার ক্ষেত্রে আমরা কিন্তু এবার এন এর মানটা 12 দিয়ে ক্যালকুলেশনটা করব। কতটুকু প্রবাবিলিটি আছে, তাহলে 0.613 আসলে প্রবাবিলিটি আছে যে তার ইভেন্টটা হবে না। তাহলে তার ইভেন্টটা যদি ফ্ল্যাটটা যদি না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেট করছি সেটাও একটু দেখার বিষয়। আমাদের কাছে এখানে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে নন অকারেন্সটা দিয়ে ক্যালকুলেশন এখানে করে দেখছি যে 0.613 এটার ফ্ল্যাটটা হবে না। তাহলে হবে কতটুকু, তাহলে 1 থেকে এটা বিয়োগ দিলেই আমি পারবো, বা 1 মাইনাস যেভাবে আগে একটু দেখিয়েছিলাম 1 - p করলেই আমরা কিউ পাচ্ছি। তাহলে কিউ এর মানটা যদি আমি জেনে যাই তাহলে পি এর মানটা পাওয়ার জন্য আমাকে 1 - কিউ করলে পি পাবো। তাহলে যে কোনো একটা পেলে আরেকটা মোডে আমি প্রকাশ করতে পারছি। এখন আমি একটু খেয়াল করে দেখি, আইসোপ্লুভিয়াল ম্যাপ আছে আমার কাছে এবং এখানে 50 বছরের 24 ঘন্টা ম্যাক্সিমাম রেনফল ধরে ধরে এই ম্যাপটা আমার ক্রিয়েট করা হয়েছে। এখানে যে রেনফলটা পাওয়া গেছে, রেনফলের পরিমাণ 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার এই রেনফল, যার প্রবাবিলিটি আমরা বের করতে চাই সেটাও 24 ঘন্টার জন্য, এবং ম্যাগনিটিউড যেন 16 সেন্টিমিটারের সমান হয় অথবা 16 সেন্টিমিটারের বেশি হয়। তাহলে আমাকে এখানে 3টা কন্ডিশন বলে দেওয়া আছে যে অ্যাটলিস্ট একবার হবে 10 বছরের মধ্যে, 2বার হবে, 2বারের আগে কিন্তু দেখো অ্যাটলিস্ট কথাটা দেওয়া নেই, 2বার হবে 10 বছরের মধ্যে, এবং ওয়ান্স ইন 10 সাকসেসিভ ইয়ার্স, 10 বছরে যে কোনো একটা ইয়ারে সে একবার হবে। তাহলে আমরা প্রকাশটা করছি 50 বছরের সেই সময়টাকে, আমার রিটার্ন পিরিয়ডটা বলে দেওয়া আছে 50 বছর। হ্যাঁ, তারপরে আমরা 50 বছরটাকে নিয়ে যখন প্রোগ্রেস করছি তখন দেখতে পাচ্ছি যে এখানে আমরা 1/t করলে 0.002 হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে বলি যে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এন সাকসেসিভ ইয়ার, তাহলে আমরা অ্যাটলিস্ট ওয়ান্স ইন এন সাকসেসিভ ইয়ার থেকে আমরা বের করে নিচ্ছি আর এর ইকুয়েশনটা। আমরা এটাকে পরবর্তী যে অংশটুকু থাকবে 2বার হবে এন ইয়ারের ভেতরে, এন সংখ্যক বছরের ভেতরে 2বার আমাদের এই ইভেন্টটা হবে। সেই ইভেন্টটাকে আমরা প্রকাশ করতে চাই। প্রকাশ করার জন্য প্রবাবিলিটিটা আমরা বের করবার জন্য যে ইকুয়েশনের সাহায্য নিব, সেক্ষেত্রে আর এর মান ইকুয়াল টু 2 বসাবো, এন এর মান ইকুয়াল টু 10 বসাবো। আমরা পুরো ক্যালকুলেশনটা যখন করব তখন আমরা 2বার হবে 10 বছরের ভেতরে, সেটা আমরা বের করতে পারবো। একবার হবে এন ইয়ারের মধ্যে, তখন আমরা একইভাবে আর এর মান 1 বসাবো এবং এন এর মান 10 ইয়ার্স বসাবো। বসিয়ে পুরো কম্পিটিশন করব। আমাদের নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা দেখলাম যে প্রবাবিলিটি অফ এক্সিডেন্সের জন্য আমরা একটা রিটার্ন পিরিয়ড বের করা আমাদের খুব প্রয়োজন। আমরা যদি রিটার্ন পিরিয়ড আগে থেকে জানি, সেখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এক্সিডেন্স বের করতে পারবো। আমরা রিটার্ন পিরিয়ড না জানলে যদি আমাদের এভাবে বলে দেওয়া হয় 5% রিস্ক আছে হেভি স্টর্ম হওয়ার জন্য, এবং সেই সময়টার ক্ষেত্রে বলে দেওয়া আছে 25 বছর,
25 বছর যদি আমি আবার কোশ্চেনটা বলি যে হোয়াট রিটার্ন পিরিয়ড ইউ উড অ্যাডপ্ট ইন ডিজাইন এ চ্যানেল ইফ ইউ আর অ্যালাউড টু অ্যাকসেপ্ট only 5% risk of heavy storm in the 25 years of expected life of the channel. তাহলে আমার কাছে এখন কি বোঝা যাচ্ছে যে রিটার্ন পিরিয়ডটা কি হবে? রিটার্ন পিরিয়ডের মান হচ্ছে রিটার্ন পিরিয়ডটা মানে আমি টি বের করবো। আমার কাছে জানা আছে কি? আমার কাছে জানা আছে এন এর মানটা জানা আছে। তাহলে 5% রিস্ক মানে হচ্ছে যে প্রবাবিলিটি আছে হচ্ছে 0.05%, এবং সেক্ষেত্রে অ্যাটলিস্ট একবার 25 বছরের ভেতরে আমরা স্টর্মটাকে হতে দিব কি দিব না? হতে দিব। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি 0.95 সময় 0.95 প্রবাবিলিটি আছে যে স্টর্মটা হবে না। তাহলে এই ক্যালকুলেশনের ভেতরে কোশ্চেনটা আরেকবার একটু খেয়াল করে দেখো যে 5% রিস্ক মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি হচ্ছে 5 ভাগ, আর না হওয়ার সম্ভাবনা আছে 95 ভাগ, এবং এর উপরে ভিত্তি করে আমরা 25 বছর সাকসেসিভ ইয়ারকে ধরে নিয়ে চ্যানেলটাকে ডিজাইন করব। এবং আমার কাছে কি কি মান এখানে জানা আছে, তাহলে আমি আবার সেই পি এবং টি এর রিলেশন দিয়ে যেখানে যেখানে টি দরকার সেখানে আমি পি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে পি এর ভ্যালুটাকে বের করে টি এর মানটাকে বের করব। তাহলে আমার কাছে যে ইকুয়েশনটা আমি এখানে আরেকবার লিখছি যে রিস্ক প্রবাবিলিটি 0.05, তাহলে 0.05 এই অংশটুকুকে আমরা যদি একটু আগে আমরা যেভাবে লিখছিলাম 1 মাইনাস কিউ এন ক্যাপিটাল আর এর যে ইকুয়েশনটা একদম আমি প্রবলেম মনে হয় 1 নম্বর প্রবলেমের আগে দিয়ে দেখালাম। ওকে, এখানে 1 মাইনাস কিউ এন, এখানে যে আর এর মানটা রিস্কের মানটা 0.05, এখান থেকে আমি শুরু করেছি। তাহলে কিউ এর সাথে পি এর যে রিলেশন আছে, আমি এই কিউটাকে কিউ ফর্মে না রেখে যেহেতু আমি পি ফর্মে রাখতে পারলেই আমি পি থেকে এ রিকারেন্স ইন্টারভ্যাল বা রিকারেন্স ইন্টারভ্যাল অনেক বইতে এটাকে রিটার্ন পিরিয়ড হিসাবে প্রকাশ করে টি দিয়ে বলা হয়, আমরা টি হিসাবে একে বের করে থাকি। সুতরাং আমরা সেই টি এর মান যখন ক্যালকুলেশন করব তখন এটা 488 ইয়ার্স হবে। নর্মালি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর জন্য আমরা আরো কিছু অংশ পড়ে থাকি যেগুলো ভেতরে মিসিং রেনফল আছে। স্যারের ক্লাসে তোমাদের এটা কভার হয়ে গেছে, এবং আমাদের এর থেকে আর কি কি জ্ঞান আছে? আমাদের এর থেকে আর জ্ঞান আছে হচ্ছে কিভাবে অ্যাভারেজ বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয়, সিবি বা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স কিভাবে বের করতে হয়, সেই অংশগুলো এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের সাথে তোমাদেরকে পড়তে হবে। আমার আজকের ক্লাসের একটা বড় অংশ থাকতো তোমাদের যে ক্লাস টেস্ট নেওয়ার প্ল্যান করেছিলাম তার উপরে আলোচনা বিষয়, সাথে আমি হয়তো একটু প্রসিড করতাম। আমি আজকে ক্লাসটা এখানে শেষ করব। এর পরের উইকে একই সময় 11টার সময় আমাদের একটা ক্লাস হবে হাইড্রোলজির উপরে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। যে কয়জন আছো তারাই অ্যাটেন্ডেন্স আমি তাদেরটাই কাউন্ট করে নিব। তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আমার টোটাল 2 সেকশন মিলিয়ে 106 জন আছো, তোমাদের অ্যাটেন্ডেন্সটাই আমার কাছে রেকর্ড করা থাকবে। ওকে, আমি ক্লাস এখানে শেষ করছি।